রাজনৈতিক মতভেদ থাকবে, রাজনৈতিক পরিচয় আলাদা থাকবে, এটা স্বাভাবিক। গণতন্ত্রে যত মতামত থাকবে গণতন্ত্র ততটা স্ট্রং হবে, সুরক্ষিত হবে, আরও ডেভেলপ হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার, যে দুটো সরকার চলছে ব্যর্থ সরকার চলছে। এরা যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেটা পূরণ করতে তো ব্যর্থই হয়েছে, সাথে সাথে যেটা মানুষের ন্যূনতম চাহিদা সেটাতেও এরা পূরণে ব্যর্থ হয়েছে। ফলে এদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে এদের আর সহ্য করতে পারছে না। যখনই প্রশ্নের উত্তর দেওয়া তো দূরের কথা, সহ্য করতে পারছে না, তখনই যারা বিরোধী আছে তাদেরকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা হচ্ছে, তাদের অ্যাক্টিভিটিকে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে। মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে। আমি সেই সমস্ত মানুষকে বলবো যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত আছেন, এখন যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন, যদি এভাবে চলতে থাকে আগামী দিনে আরো ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হবেন। কারণ আপনি টোটো চালাচ্ছেন, অটো চালাচ্ছেন, সেখানে আপনাকে একটা তোলাবাজি দিতে হচ্ছে, সে তোলাবাজির আপনি শিকার হয়ে যাচ্ছেন। আপনাকে টাকা দিতে হবে, নাহলে স্ট্যান্ডে টোটো রাখতে দেবে না, অটো রাখতে দেবে না। এখনো যদি আপনি সহ্য করেন, আগামী দিনে দেখবেন আর এই 30 টাকা 50 টাকা প্রতি রোজ নেবে না, এরা এত হিংস্র হয়ে উঠবে। আপনি সারাদিন মেহনত করে যে টাকা ইনকাম করবেন তার 50% এদেরকে দিতে হবে, নাহলে এখানে দাঁড়াতে দেবে না। অর্থাৎ আপনাকে শোষণের দিকে যাচ্ছে। তাই আমি বলি, যারা বিভিন্ন সমাজ থেকে উঠে এসেছেন, বিভিন্ন সময়ে প্রতিবাদ করছেন, তারা যেমন ঐক্যবদ্ধ হচ্ছে, সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এই অপশাসনের নিরসন করার জন্য। যদি সাধারণ মানুষ ঐক্যবদ্ধ না হয়, যতই বামপন্থী আইএসএফ কংগ্রেস বা বিভিন্ন যারা অবিজেপি অতৃণমূল শক্তি আছে, বাবা যুক্তবাদী মঞ্চের মতো যারা আছেন, বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করছেন, তারা একা পারবে না যতক্ষণ না সাধারণ মানুষ এগিয়ে আসে। তাই এই সমাজে যা অন্যায় দেখছেন, এই নিরসন হতে গেলে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। আজকে যে ঘটনা গতকাল বিকাল থেকে যে ঘটনা ঘটালো, এটা কি সুস্থ সমাজের জন্য একটা ভালো সিমটম? এটা তো একটা সমাজবিরোধীদের দ্বারা একটা সামাজিক কাজকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনকে নিয়ে তার লক্ষ্যে এগিয়ে চলেছে। হয়তো আজকে আমরা যেখানে প্ল্যান করেছিলাম সেখানে আমরা প্রায় 100 থেকে 150 ইউনিট রক্ত দিতে পারতাম, 100 থেকে 150 মানুষ উপকৃত হতো। আজকে এখানে করছি, এখানেও আসতে দিচ্ছে না, এখানে হয়তো সেই সংখ্যাটা কম হবে, কিন্তু মানুষের উপকারের সংখ্যাটাও কম হবে। এবার যারা আজকে এখান থেকে রক্ত নিয়ে তারা সুস্থ হচ্ছে বা এখানে সুস্থ হওয়ার চিন্তা ভাবনা ছিল, তারা সেইভাবে সংখ্যায় রক্ত পাবে না। সেই মানুষদের উদ্দেশ্যে বলবো, আপনারা দেখুন এই তৃণমূলের অসভ্যতামূলক যেটা করছেন, যারা করছে তাদেরকে কিভাবে আপনারা জবাব দেবেন। আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম, অনেক কিছু করা যায়, কিন্তু দুর্গন্ধ দিয়ে আর দুর্গন্ধকে ঢাকা যায় না। তো কেউ কামড়ালে তাকে তার জবাবে তাকেও কামড়াতে হবে। এই ভাষাতে আমরা তো বিশ্বাসী নয়। চোখের বদলে চোখ যদি আমরা নিই তাহলে পৃথিবীতে তো সবাই অন্ধ হয়ে যাব। আমরা এই সমাজ ব্যবস্থা চাই না। আমরা ওই সমাজ ব্যবস্থা চাইছি যে সমাজ ব্যবস্থাতে প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা বর্ণ, প্রত্যেকটা ধর্ম মানুষ, প্রত্যেকটা সমাজের মানুষ তার নিজস্ব পরিচয় নিয়ে মাথা তুলে বাঁচবে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু ওটা রাজনৈতিক মঞ্চ পর্যন্ত, রাজনৈতিক পরিসর পর্যন্ত থাকবে। বাস্তব জীবনে আমরা পরস্পরের একে অপরের সহযোগী, সহযোদ্ধা, সমাজ সংস্কারের আমরা কাজে ব্রত আছি, মনোনয়ন আমরা শপথ নিয়েছি, এই লক্ষ্য আমাদের হবে। এই সমাজ ব্যবস্থা আমরা চাইছি। রাজনৈতিক মতপার্থক্য থাকা তো দরকার। যত নতুন নতুন মত আসবে, মানুষ জনগণ তত বেটার সার্ভিস পাবে। এই আপনার পলিটিক্স বা এই ভোটাভুটিটা সিস্টেমটা কেন এসেছে? এটা এখানে তো রাষ্ট্র বা আপনার বাদশা বা রাজাদের দ্বারা তো পরিচালিত হচ্ছে না, এটা জনগণের জনপ্রতিনিধি দ্বারা
সমাজটাকে, দেশটাকে, রাজ্যটাকে পরিচালনা করা হবে। বিভিন্ন ট্রায়াল সিস্টেম আছে, পঞ্চায়েত আছে, সমিতি আছে, জেলা পরিষদ আছে, এমপি আছে, এমএলএ আছে। আমি এমপি এমএলএটা যদি বলি সহজ করে বোঝা যাবে, সারা রাজ্যে 294টি এমএলএ আছে, 10.5 কোটি মানুষ। এই 10.5 কোটি মানুষের আগামী 5 বছর কিভাবে চলবে, তাদের অর্থনৈতিকভাবে কিভাবে স্বাবলম্বী হবে, হাতে একটু টাকা কিভাবে আসবে, কিভাবে বেশি তারা খরচ করতে পারবে, মহিলারা কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে, মহিলাদের হাতে কিভাবে টাকা আসবে, পুরুষ মহিলা সমান কিভাবে অধিকার পাবে, এই স্বাস্থ্য পরিষেবা আরও কিভাবে উন্নত হবে, শিক্ষা পরিষেবা কিভাবে পাবে। এক কথায় আগামী 5 বছর রাজ্যের মানুষ কি ভালো থাকার জন্য সারা রাজ্যের 10.5 কোটি মানুষ মিলে 294 জন মানুষের হাতে দায়িত্ব দেয়। এই 294 এর মধ্যে 148 জন যাদের থাকবে তারা টোটাল দায়িত্বটা পরিচালনা করবে। বাকি যারা থাকবে সরকারের এই দায়িত্ব পরিচালনাতে যেগুলো ভুল হবে সেইগুলো ধরিয়ে দেবে, আরও যদি বেটার কিছু থাকে সেগুলো সরকারকে প্রস্তাব দেবে, আর সরকার বর্গ সেটাকে প্রস্তাবটাকে নিয়ে কতটা বিজ্ঞানসম্মত, কতটা সামাজিকভাবে লাভ হবে, কতটা মানুষের উপকার হবে সেটাকে বিবেচনা করে বাস্তবায়ন করবে। এটা তো সিস্টেম। আর আজকে দুর্ভাগ্যের বিষয়, এখন ঠিক উল্টো হচ্ছে। যাদেরকে আপনি সরকার পরিচালনার দায়িত্ব দিলেন সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে। তারা নিজেদের প্রভাব প্রতিপত্তি, ব্যাংক ব্যালেন্স কিভাবে বাড়াবো সেই নিয়ে তৎপর হয়ে আছে। কিন্তু এই কল্যাণীর কথা বলি, এই নদিয়ার কথা বলি, এখানকার মানুষজনদের যে এখানকার প্রাইমারি শিক্ষা ব্যবস্থা ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে। এখানকার এইমসটা না হলে তো স্বাস্থ্য পরিষেবাও ধ্বংস হয়ে যেত। তো এইগুলোকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, স্বাস্থ্য পরিষেবার আরও কিভাবে উন্নততর করা যায়, তা সেগুলো মাথায় রাখছে না। শুধু বছরে বছরে সবুজ নীল সাদা রং করে ছেড়ে দিচ্ছে। নীল সাদা রং করে ছেড়ে দিলে আর স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন হয় না। প্রকৃতপক্ষ করতে হবে, প্রকৃতপক্ষে যেটা উন্নয়ন করা দরকার সেটা করতে হবে, সেটা করছে না। আপনি যদি বলি আপনার শিক্ষা পরিষেবা, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখুন এই কল্যাণীতে বেশিরভাগ মানুষজন পিছড়ে বর্গের মানুষ আছেন, দলিত আছেন, আদিবাসী আছেন, নমশূদ্র আছে, হিন্দু সমাজের মানুষ আছে। একটু খোঁজ নিয়ে দেখুন তো যে যার এলাকাতে মাইকের আওয়াজ যাচ্ছে। যারা শুনছেন তাদেরও বলবো আপনাদের এলাকার প্রাইমারি স্কুলটাতে গিয়ে একটু দেখুন। রাজ্য সরকার কি কেন্দ্র সরকার, দুই সরকার মিলে কিভাবে ধ্বংস করছে শিক্ষা ব্যবস্থাটাকে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখবেন যে সেখানে কজন ছাত্রছাত্রী আছে আর কত শিক্ষক আছে। সর্বপ্রথম আপনাদের বলছি, আপনারা কদিন আগে একটা ডেটা দেখেছিলেন যে ছাত্র শূন্য শিক্ষক স্কুলের সংখ্যা 3000-এর অধিক। এটা আপনি দেখেছেন, ঠিক কথা। কিন্তু সেই ডেটার সাথে আপনারা দেখেননি যে ওই শিক্ষা প্রতিষ্ঠানে একটা শিক্ষক দিয়ে কতদিন চলছিল। রহস্যটা দেখতে হবে। শাসক দল এড়িয়ে যাবে কি বলে, যে ওই স্কুলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, ওখানে শিক্ষক নাই বলে, এই ছাত্র নাই বলে। আরে ভাই, পৃথিবী ছেড়ে দিচ্ছি, এই নদিয়া জেলার কথা বলছি। মানুষ এত পাগল নয় যেখানে 240 টাকা দিয়ে পড়ালে 1 বছরে তার ছেলেটার পড়া হয়ে যাবে, সেখানে মাসে মাসে 3000 টাকা দিয়ে প্রাইভেটে পড়াবে। কেউ এরকম পাগল আছে? আমি তো পড়াবো না ভাই, আমার যতই টাকা থাক না কেন, যতটা বাঁচাতে পারবো সমাজের জন্য তত কাজ হবে। আমি চাইবো আগে যদি আমি বেটার এডুকেশন পাই প্রাইমারি থেকে, কেন আমি 3000 টাকা মাসে খরচ করে আমি প্রাইভেটে দেব? কিন্তু এই যে ছাত্র নাই বলছে, এটা প্রচুর বড় গেঁড়াকল আছে, রহস্য আছে। প্রথম টিচারের সংখ্যা কমাচ্ছে, যখনই টিচারের সংখ্যা কমিয়ে দিচ্ছে, এখানে স্ট্যান্ডে যিনি টোটো চালাচ্ছেন, অটো চালাচ্ছেন, যিনি ঝালমুড়ি বিক্রি করছেন, চায়ের দোকানদারও চায় তার ছেলেটা একটু বেটার এডুকেশন পাক। দেখছে কি প্রাইমারি স্কুলে 2টো টিচার আছে, আমার 3টে টিচার আছে, 4টে ক্লাস ওখানে 1 থেকে 4 যদি ধরি আমি, তাহলে ওখানে 3টে টিচার দিয়ে আমার ছেলের পড়াশোনা ভালো হবে না, তাহলে আমার ছেলেটাকে করি। ওই জন্য সবাই সবার ছেলে যখন নিয়ে নিচ্ছে, তারপরে কি বলছে যে শিক্ষক নাই, ছাত্র নাই, ওই জন্য স্কুলগুলো বন্ধ করে দেবে।
পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দিলে আপনি ছাত্র ফিরে আসবে। দিল্লিতে চলে যান, আমি কেজরিওয়াল দলকে খুব একটা পছন্দ করি না এখন পর্যন্ত, আগামী দিনে কি করবো বলতে পারছি না, কারণ কেজরিওয়াল অনেক কথা বলছে, দিল্লিতে মুসলমানদের কবরস্থানের জায়গা কেজরিওয়াল সরকার দখল করে নিচ্ছে, অনেক আছে, অনেক রহস্য আছে, একটা নয়, এ ধরনের আমি খুব একটা পছন্দ করি না। কিন্তু ভালো কাজটাকে ভালো বলতে হবে। যেভাবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন করেছে, প্রাইভেট স্কুল ছেড়ে লোকজন তাদের সন্তানকে সরকারি স্কুলে পাঠাচ্ছে, তাহলে সেই পরিবেশ অ্যাটমসফিয়ার সেই রকম ভাবে ক্রিয়েট করেছে। তো আমাদের রাজ্যে কি হচ্ছে, প্রথম শিক্ষক কম দিচ্ছে, ফলে সেই ছাত্রছাত্রীরা সেখানে কম হচ্ছে, তার গার্জেনরা পাঠাচ্ছে না। যখনই ওটা পাঠানো বন্ধ হয়ে যাচ্ছে, তখন কি বলছে, এখানে ছাত্র না, স্কুলটা বন্ধ করে দাও। আচ্ছা, স্কুলটা কি বন্ধ থাকবে না মেশিন দিয়ে তুলে নিয়ে যে ওখানে অন্য জায়গায় স্কুলটা বসাবে? কি হবে বলে? ওই স্কুলটা কি হবে, কিছু কারো আইডিয়া আছে? ওই স্কুলটা স্কুলই থাকবে। এখনো আপনি প্রাইমারি স্কুল পড়ছেন, ওর নাম অবৈতনিক কেমন বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় বা কি পড়ছেন, ওটা মুছে গিয়ে আদানি আম্বানিদের বা কোনো শিল্পপতিদের স্কুল হয়ে যাবে। ওই স্কুলটার সামনে একটু রংচঙে করে কিছু গাছ টাছ লাগিয়ে দেবে, কিছু বিজ্ঞানসম্মতভাবে ক্লাস করার ইকুইপমেন্ট রেখে দেবে, একটু ভালো করে গার্ডেন টার্ডেন বানাবে, আপনাকেই বলবে 2000 টাকা মাসে দিলেই তখন স্কুলে এন্ট্রি পাবেন। এই তো লক্ষ্য ওদের। শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণ করতে হবে, টাকা দাও, সার্টিফিকেট নাও। বলুন, এখানে যারা আছেন, এখানে যারা সিকিউরিটি আছেন, বিভিন্ন যারা ভ্যান চালাচ্ছেন, এ করছেন, যারা কৃষক মানুষ আছেন, মাস গেলে তো তাদের 7000 টাকার নিচে ইনকাম কৃষকদের, তারা তাদের ছেলেটাকে 2000-2500 টাকা দিয়ে পড়াতে পারবে? যদি একটা ছেলে একটা মেয়ে থাকে, দুজন বাচ্চা আছে, তাহলে 5000 টাকা মাসে লাগবে। মাসে 5000 টাকা যদি আপনি 7000 টাকা মাসে ইনকাম করছেন, 7000-এর নিচে 5000 টাকা যদি ওখানেই খরচ করে দেন, খাবেন কি? তা রোজা রাখতে হবে, উপোস থাকতে হবে। কিন্তু 240 টাকা ওই শিক্ষাটা আপনার ছেলে পেতে পারে, ওটা রাষ্ট্রের দায়িত্ব আপনার ছেলেকে দেওয়ার। রাষ্ট্র দিচ্ছে না, রাষ্ট্র আপনাকে শিক্ষা বিক্রি করার পরিকল্পনা করছে, শিল্পপতিদের হাতে শিক্ষাটা তুলে দিচ্ছে। এটা তো আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা দরকার। কথা বলি আইএসএফ এর প্রোগ্রামকে বন্ধ করে দাও। কথা বলি গরিবের হয়ে কথা, শ্রমজীবী মানুষের হয়ে, টোটো চালকের হয়ে, অটো চালকের হয়ে, কৃষকের হয়ে, ডেলিভারের হয়ে, সিকিউরিটির যিনি কাজ করেন তার হয়ে কথা বলেই আইএসএফ এর প্রোগ্রামকে বন্ধ করো। দেখবেন বিজেপি প্রোগ্রাম করলে ডিস্টার্ব করবে না, তৃণমূলে ওরা করবে না, কারণ দুটোই তো মুদ্রার এপিট ওপিট, মুদ্রার এপিট ওপিট। শুভেন্দু অধিকারী মহাশয় অনেক চিৎকার চেঁচামেচি করেন, অনেক প্রতিবাদ করেন। একটা সময় ওনার প্রতিবাদ আমারও ভালো লেগেছিল, যেভাবে বকটুয়ে ছুটে গিয়েছিল, ওখানকার মানুষের পাশে দাঁড়িয়েছিল, জাত দেখেনি, ধর্ম দেখেনি, আনিসের হয়ে গলা ফাটিয়েছিল। কিন্তু তারপরে দেখি উনি আর রাজ্যের অপোজিশন লিডার নয়, রাজ্যের মানুষের নয়, উনি একটা নির্দিষ্ট ধর্মের হয়ে যাচ্ছেন আর নির্দিষ্ট দলের হয়ে যাচ্ছেন। ক্রমশ তিনি এখন কোণঠাসা হচ্ছে, তিনিও বুঝতে পারছেন। যাক, আমি ওটা যাচ্ছি না। শুভেন্দুবাবু অনেক বিষয়ে প্রতিবাদ করেন। শুভেন্দুবাবুকে একবারও শুনলাম না এটা প্রতিবাদ করতে, অবিলম্বে রাজ্যের প্রাইমারি স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করা হোক, এটা তার মুখে শুনলাম না। তিনি এটা জোর গলায় বললেন না যে রাজ্যে যে সমস্ত মদের দোকানগুলো খুলছে ওগুলো বন্ধ করা হোক। তিনি একবারের জন্য চিৎকার করলেন না যে ছাত্রের, শিক্ষকের অভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। রাজ্যে প্রায় 8500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে, ওগুলো বন্ধ হতে দেওয়া যায় না, দেওয়া যাবে না। ওগুলোতে শিক্ষক নিয়োগ করে ওইগুলোকে পুনরায় শিক্ষাক্ষেত্র হিসেবে গড়ে তুলতে হবে, এই দাবি তার কাছে শুনলাম না। তিনি বিভিন্ন দাবির কথা বলেন। দেখুন, সবাই চাইছে শিক্ষা কেড়ে নাও, শিক্ষা কেড়ে নিলেই ইয়েসম্যান হতে হবে, থাকবে হ্যাঁ হুজুরের দল হয়ে থাকবে। আর আপনার মধ্যে শিক্ষা থাকলে কোনটা সঠিক কোনটা বেঠিক আপনি ধরতে পারবেন। আপনি আপনার মতো বিবেককে কাজে লাগিয়ে, বুদ্ধিকে কাজে লাগিয়ে সঠিকটা বেছে নিতে পারবেন। আর যখন শিক্ষা কেড়ে নেওয়া হবে তখন আপনার মধ্যে, আপনার আমার মধ্যে ভালো খারাপের জ্ঞান থাকবে না। ভালো খারাপের যখনই জ্ঞান থাকবে না, কেউ ধর্মের নামে রাজনীতি করবে, কেউ বর্ণের নামে রাজনীতি করবে, কেউ জাতের নামে রাজনীতি করবে, আপনারা সেই রাজনীতির শিকার হয়ে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এটা তো একটা কৌশল চলছে। আর সব থেকে বেশি টার্গেটেড হচ্ছে মুসলমান, নমশূদ্র, আদিবাসী, পিছড়ে বর্গের মানুষ আর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের যিনারা মান্যওয়ালা
হচ্ছে তার আপনার পিছড়ে বর্গে যারা আছেন, আপনার মতুয়া সমাজের মানুষ। আপনারা দেখুন, এই নদিয়া জেলার কথা বলছি, এই মানুষগুলো যেখানে বেশি আছে সেখানকার স্কুলগুলোতে একটু গিয়ে দেখবেন, যেখানে নমশূদ্র ভাইরা বেশি থাকেন, যেখানে আদিবাসীরা ভাইরা বেশি থাকেন, যেখানে মুসলমান ভাইরা বেশি থাকেন, যেখানে দলিত ভাইরা বেশি থাকেন, ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যারা ফলোয়ার্স আছেন তারা বেশি যেখানে থাকেন, সে এলাকাতে একটু সার্ভে করে দেখুন স্কুলগুলোর অবস্থা। দেখবেন সেই সমস্ত স্কুলগুলো আগে ধ্বংস হচ্ছে, ধ্বংস করছে। কারণ দলিত তার প্রশ্ন অধিকারের কথা না বলে, দলিত তার অধিকারের কথা না বলে, আদিবাসী তার অধিকারের কথা না বলে, মুসলিম তার অধিকারের কথা না বলে, তাদের অধিকার যেগুলো আছে সংবিধান প্রদত্ত যে অধিকার সেইগুলো না তারা জানে না, আওয়াজ তোলে। বিধানসভার মধ্যে 60-এর অধিক এসসি কমিউনিটির বিধায়ক আছে, অর্থাৎ শিডিউল কাস্ট সমাজের বিধায়ক আছে। তারা ওই সিট থেকে কেন গিয়েছে? তাদের জন্য সংরক্ষিত সিট। তারা বিধানসভাতে গিয়ে এসসিদের জন্য বেটার, আরো বেটার কি হয় তার আওয়াজ তুলাবে। এসসি মানে শিডিউল কাস্টদের প্রতিনিধি হিসাবে গিয়েছে, জেনারেল সিট থেকে নয়। কিন্তু আমিও তো বিধানসভার একজন সদস্য, আমি বিধানসভা কামাই করি না। আমাদের রাজ্য সরকার আমাকে উপহার দিয়েছিল, বিধানসভা কামাই করি না বলে আমাকে 42 দিন জেলে আটকে ছিল। সেই সময় আমি কদিন বিধানসভায় যেতে পারিনি, তো বাকি আমি একদিনের জন্য বিধানসভা কামাই করিনি। কেন বা করব? বছরে তো 40 দিনও মনে বিধানসভা ঠিকঠাক হয় না, তো 40টা দিন যেতে পারবো না? মাস গেলে 1,21,000 টাকা আমাকে দিচ্ছে সাম্মানিক, তাহলে এই তেল খরচটা করে যেতে পারি না? আমি কামাই করি না। তো ওইখানে আমি একবারের জন্য গুটি কয়েক এমএলএ ছাড়া এসসি কমিউনিটির তাদেরকে বলতে শুনলাম না যে যারা এসসি নয় তাদেরকে এসসি সাজিয়ে সার্টিফিকেট দিয়ে তাদের অধিকারগুলো নন এসসিরা দখল করে নিচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার। এ কথা বলতে শুনলাম না। ঠিক একইভাবে এসটি কমিউনিটির যারা আছে, শিডিউল ট্রাইব যারা আছেন, যারা আদিবাসী আমরা যাদেরকে বলি, যে সমাজের 18টা মতো বিধায়ক আছে, তাদের সংরক্ষিত সিট থেকে যায়, তারাও ওখানে গিয়ে এসটিদের অধিকারের কথা সেই অর্থে বলে না। আর যারা বলার চেষ্টা করে, যারা আমরা আছি বিভিন্নভাবে, তাদেরকে কিভাবে আটকানো যায় তার অপচেষ্টা চলে। কিন্তু আটকাতে কি আজকে পেরেছে? হয়তো প্রোগ্রামটা যত বৃহত্তরভাবে করার চেষ্টা করেছি আমরা করতে পারিনি, কিন্তু আমরা আজকে আমাদের রক্তদান শিবির করছি। আমার বলার কারণ এটাই যে আমাদেরকে আমাদের লক্ষ্যে অবিচল থাকতে হবে, আমাদের ডেস্টিনেশন ঠিক রাখতে হবে, এম আমাদের ঠিক রাখতে হবে, আমাদের উদ্দেশ্য সঠিক রাখতে হবে। আমাদের উদ্দেশ্য যদি সঠিক থাকে, নানান বাধা বিপত্তি ঘাত প্রতিঘাত সবকে উপেক্ষা করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর আমরা যে রাস্তায় হাঁটছি এই রাস্তায় গোলাপের কুড়ি ছড়ানো থাকবে না। আমাদের রাস্তা, আমরা যে রাস্তায় হাঁটছি গোলাপের কুড়ির বদলে কাঁটাটা আমাদের রাস্তায় বিছিয়ে দেবে। আর আমাদের বুদ্ধি বিবেক দিয়ে ধৈর্য দিয়ে ওই কাঁটাগুলোকে পরিষ্কার করে আমাদের ডেস্টিনেশনে আমাদের পৌঁছাতে হবে। তাই আপনাদের বলবো, কেন আমি বললাম যে গোলাপের কুড়ি থাকবে না, গোলাপ ফুল থাকবে না, কাঁটা থাকবে? ওরা চাই লুটবে, আর আপনি চাচ্ছেন লুটাটাকে বন্ধ করতে। আপনাদের এই নদিয়া জেলায়, আমি ওই মায়ের নামটা নেব না, ওই মাটা অত্যন্ত সহজ সরল। তৃণমূলের এক নেতা মায়ের কাছ থেকে 3,000 টাকা নিয়ে স্বামী বেঁচে থাকার পরেও বিধবা ভাতার নাম ঢুকিয়ে দিয়েছে। ওই মায়ের এটা দোষ আমি মনে করছি না, মা জানেই না, কিন্তু নিয়েছে কে? তৃণমূলের এক নেতা 3,000 টাকা দিয়ে 3,000 টাকা কাটমানি নিয়েছে, এটাকে বন্ধ করব বলে। আমরা চাইছি কি, গ্রাম সংসদ হবে, গ্রাম সংসদে ওখানে উঠে আসবে ওই বুথের কতজন বিধবা মা আছে, কতজন বিধবা ভাতা পাওয়ার যোগ্য, প্রকৃত যারা যোগ্য তাদেরকে ওখান থেকে দেওয়া হবে। যাই কিছু হবে গ্রাম সংসদের মাধ্যমে হবে, আর জনমানুষে হবে। গ্রাম সংসদ রেখে জনমানুষে, গ্রামের মানুষ, বুথের মানুষকে নিয়ে করলে আর দুর্নীতি করতে পারবে না, ওখানেই আটকে যাবে। এটাই যখনই আমি করার চেষ্টা করছি, ওই ব্যাটার 3,000 টাকা খাওয়া বন্ধ হয়ে যাবে, তখন আইএসএফ কে আটকাও। আমরা এই আবাস যোজনা নিয়ে বিশাল দুর্নীতি হয়েছে। আবাস যোজনা কিভাবে হওয়া দরকার ছিল, গ্রাম সংসদ রেখে গ্রামের মানুষ থাকবে, একটা বুথের মানুষ থাকবে, ওই বুথে কটা বাড়ি বরাদ্দ হয়েছে, যদি বুথ ভিত্তিক হয় বা ব্লক ভিত্তিক হয়, বুথে তো একটা সংখ্যা আসবে, 2, 4, 6, 8, 10টা এক একটা বুথ অনুযায়ী পাবে।
তো ওই 10টা যদি আমি ধরি, তর্কের খাতিরে ধরছি, বুথভিত্তিক 10 জন করে বাড়ি পাবে। ওই 10 জন কারা বাড়ি পাবে ওই গ্রামের ভোটাররা ঠিক করে দেবে গ্রাম সংসদের মাধ্যমে। তালিকার দুর্নীতি হতো। এখন লিস্ট কোথা তৈরি হচ্ছে? প্রধানের বাড়িতে, উপপ্রধানের বাড়িতে, এসি রুমে তৈরি হচ্ছে। ফলে কি, যে 30,000 40,000 কাটমানি দিতে পারছে তার লিস্টে নাম চলে আসছে, আর যার দেওয়ার সামর্থ্য নয় তার নামটা কাটা যাচ্ছে। আর আমরা দাবি করছি লিস্ট গ্রামে বসে গ্রামের মানুষের সামনে তৈরি করতে হবে। গ্রামের মানুষরা সব থেকে যিনি গরিব, যার সব থেকে বেশি প্রয়োজন, তার লিস্টে 1 নম্বরে নাম তুলে দেবে, ওটাই 1 নম্বরে তাকে দিতে হবে। এই সমাজ ব্যবস্থা আমরা চাইছি। এটা চাইলেই তো তৃণমূলের বন্ধুদের 40,000 30,000-এর কাটমানি খাওয়া বন্ধ হয়ে যাবে। ওই জন্য আইএসএফকে আটকাও। ওরা বিজেপি নিয়ে অত চিন্তিত নয় যতটা আইএসএফ বামপন্থীদেরকে নিয়ে ওরা চিন্তিত। ওরা জানে যে আইএসএফ এগিয়ে আসলে এদের লুটে খাওয়া বন্ধ হয়ে যাবে, ওই জন্য এদেরকে আটকাও। এ ধরনের ঘটনা আছে। তৃণমূলের লোকেরা বলছে তোরা বিজেপি কর, ডিস্টার্ব করবো না, আইএসএফ করলে তোদেরকে ডিস্টার্ব করবো। ও জানে তো যাই করুক না কেন, বিজেপির মামার সাথে তো আমাদের দিদি সম্পর্ক আছে ভালো, আমরা সব ম্যানেজ করে নেব। আজকে আরজি কর আমার বোনের আজকে কি আছে, বিচারের ঘোষণা আছে, মানে এতক্ষণ হয়ে গেছে কি বলতে পারবো না, আছে বিচার হবে, রায় হবে। রায় যেটা হবে দেখতে পাবেন, কিন্তু রায় হওয়ার আগে একটা কথা বলবো, কোর্ট যিনি জজের চেয়ারে বসেন, বিচারকের চেয়ারে বসেন, ইনি কারো মুখ দেখে রায় দেন না। উনি কি করেন? এভিডেন্সের উপরে রায় দেবে। কি কি এভিডেন্স তার কাছে প্রোভাইড করেছে সেটা দেখবে, তার উপরে তিনি রায় দেবেন। তবে যেটাই রায় আসবে, আমি এখন থেকে বলছি যারা তদন্তকারী সংস্থা ছিল কোর্টকে সে সমস্ত ডেটা পৌঁছাবে না বা পৌঁছায়নি। তার প্রমাণ হিসাবে আপনাদের বলছি, 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারলো না। কি 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারলো না, না দিল না? বলেন একটু। দিল না। 90 দিনের মধ্যে চার্জশিট না দেওয়ার ফলে জামিন দিতে হবে। একটা মানুষকে আপনি কতদিন আটকে রাখতে পারবেন? চার্জশিট দিয়ে তাকে দোষী বলে দিন, আটকে রাখুন। তাহলে এটা তো তদন্তকারী সংস্থা কোনো জায়গায় একটা, আমি 3টে দেখতে পাচ্ছি, আরো বেশি থাকতে পারে। প্রথম কথা হচ্ছে ওই তদন্তকারী সংস্থার যারা দায়িত্বশীলেরা ছিলেন টাকা খেয়েছেন, হতে পারে বিশাল অ্যামাউন্ট নিয়েছে, যে চার্জশিট দিবি না আমি টাকা দিচ্ছি তোকে। দ্বিতীয় হতে পারে প্রশাসনিক একটা বোঝাপড়া আছে। তৃতীয় হতে পারে দাদা দিদির মধ্যে একটা বুঝে নিয়ে আছে যে পার্লামেন্টে আদানিদেরকে নিয়ে যখন হই হুল্লোড় হবে, আমার 29টা একটা কথা বলবে না, তুমি আমার সন্দীপ ঘোষ আর টালা থানার ওসিকে জামিন, মানে এর চার্জশিটটা জমা করো না, আমি বাবুকে জামিন দিয়ে দাও, জামিন পেয়ে যাব। এটা হতে পারে। এবার বাংলার মানুষ ডিসাইড করুক। শুভেন্দু অধিকারী যারা নাকি বলছে 2026-এ হিন্দুদের রাজ্য তৈরি করবে, আরে ভাই এখন যদি বিজেপি জিতলে হিন্দুদের রাজ্য তৈরি হয়, তাহলে সেন্ট্রালে তখন বিজেপি জিতে আছে। তুমি যদি হিন্দুদেরকে নিয়ে এতই ভাবো, তিলোত্তমার ধর্মীয় পরিচয় নওশাদ সিদ্দিকী কিন্তু খুঁজতে যায়নি কোনোদিন। শুভেন্দু অধিকারী বাধ্য করছে তিলোত্তমার ধর্মটা কি জানানোর জন্য। আমি তারপরেও বলছি, তর্কের খাতিরে বলছি, আমার কথাটাকে মানে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, তারপরে বলতে বাধ্য হচ্ছি, আমার তিলোত্তমার যদি ধর্মীয় পরিচয় দেখি, কিন্তু মুসলিম তার নয়, হিন্দু। তাহলে শুভেন্দু অধিকারী 2026-এ হিন্দুদের সরকার করার জন্য এখন আহ্বান করছে। আমার তিলোত্তমা যাতে সঠিক বিচার পায়, আমার তিলোত্তমার যে হিন্দু হিসাবেই তুমি একটু চিৎকার করো তো। 11-র জন্য বললো যে অপদার্থ সিবিআই যথাসময়ে চার্জশিট না দেওয়ার ফলে 2 জন জামিন পেয়ে গেল। শুভেন্দু অধিকারীর মুখে কথা শুনেছেন না? আপনাদের এলাকার যিনি এমএলএ আছেন, হয়তো খারাপ লাগতে পারে কারো, আমি বাস্তব কথা বলছি। আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করার পক্ষে নয়, করিনি আর করবেও না। সবসময় হিন্দু হিন্দু করছে, কিন্তু হিন্দু বিপদে পড়লে দাঁড়াচ্ছে কোথায় পাশে? আর যে তিলোত্তমার তো হিন্দু, আমি ওদের হিন্দুর কথা বলছি। আমি ওদের হিন্দুকে বিশ্বাস করি না। আমি স্বামীজির যে গেরুয়া যে হিন্দুত্বের কথা বলে তাকে আমি সম্মান করি। এরা তো মানে ধর্মকে সামনে রেখে এরা ধর্ম ব্যবসা করতে লেগেছে, ভোটে কনভার্ট করতে নেমেছে এটাকে, হিন্দুত্বকে। আমি এর কথা কোনোদিন এদেরকে প্রশ্রয় দিই না, কিন্তু আমি বলছি শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু একবারের জন্য তাকে বলিষ্ঠ কণ্ঠে বলতে শুনলাম না যে অপদার্থ সিবিআই এর ব্যর্থতার ফলে ওই 2 জন জামিন পেয়ে গেল। সিবিআই এটা
সিবিআইয়ের দোষ বলতে শুনলাম না। তাহলে সব জায়গায় কোনো একটা যেন সেটিংয়ের গন্ধ পাওয়া যাচ্ছে। আজকে তিলোত্তমার বোনের রায় আছে, রায় তাই আপনাদেরকে বলছি একটা স্বাভাবিকভাবে ভাবুন তো, মাইকের আওয়াজ যাচ্ছে, এখানে আমরা একটা প্রোগ্রাম করছি তো এখানে প্রোগ্রামের জন্য এটা যাদের কাছ থেকে ভাড়া নিয়েছি নিশ্চিতভাবে তাদের একটা রিসেপশন আছে, তাদের একটা কাউন্টার আছে, সেখানে লোকজন কাজ করছে। এখানে যদি কোনো একটা অঘটন ঘটে যায়, এখানকার যিনি সিকিউরিটি গার্ড আছেন তাকে জিজ্ঞাসাবাদ করলেও অনেক কিছু জানা যাবে তো না যাবে না ভাই বলেন? এখানে যিনি মাইকের কাজ করছেন, মানে সাউন্ড সিস্টেম যিনি অপারেটিং করছেন, তাকে জিজ্ঞাসা করলে কি হয়েছে ভাই বলতো অনেক জানা যাবে। এখানে দু চারটে মিডিয়ার বন্ধু আছে, তাদেরকেও যদি জিজ্ঞাসা করে নিরপেক্ষতার সাথে, ভাই এই বলো তো ওখানে কি হয়েছিল, তারাও দিতে পারবে। ঠিক একইভাবে আমার তিলোত্তমা বোন যে ডিপার্টমেন্টে তখন ডিউটিরত ছিলেন, সেই ডিপার্টমেন্টে উনি একা তো ছিলেন না, আরও তো কেউ ছিল, তাদেরকে একবারও জিজ্ঞাসাবাদ করেছে? তাদেরকে এড়িয়ে যাচ্ছে কেন? শুধু উনি এক ডিপার্টমেন্ট নয়, পাশেও তো বিভিন্ন বিভাগ ছিল, সেই বিভাগে তো কর্তব্যরত ডক্টররা ছিলেন, দায়িত্বরত ডক্টররা ছিলেন, তাদেরকেও তো জিজ্ঞাসাবাদ করে। আমি বলছি না তারা অভিযুক্ত, জিজ্ঞাসাবাদ তো করা যেতে পারে যে কি ঘটনা ঘটেছিল একটু বলো তো, সেগুলো কোথায় জিজ্ঞাসাবাদ হয়েছে? বলির বাঁকড়া আমার মনে হয় শুধুমাত্র সঞ্জয় ঘোষকে বানিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি সঠিকভাবে তদন্ত হয়, বিচার সঠিকভাবে নয় সঠিকভাবে যদি তদন্ত হয়, এমন অনেকের নাম চলে আসবে যারা দাদা দিদির অনেক ঘনিষ্ঠ বা ঘনিষ্ঠের ঘনিষ্ঠ। তার ফলে কি ওদেরকে বাঁচানোর জন্য আমার তিলোত্তমা বোনের সাথে এই ষড়যন্ত্রের সাথে যারা যুক্ত তাদেরকে আড়াল করা হচ্ছে। আমরা চুপ থাকলে হবে না, আমাদের চিৎকার করতে হবে। এই জন্য আমি বারবার বলছি, তিলোত্তমা নিয়ে আমাদের এত প্রতিবাদ করার কারণ হচ্ছে যে আমাদের জন্য প্রতিবাদ করেছে তাকে খুন হতে হয়েছে। আর একটা কথা, যদি তিলোত্তমাকে নিয়ে সারা রাজ্যে নয় সারা দেশের বাইরে যেভাবে প্রতিবাদ হয়েছে, এটাকে কোনোভাবে যদি এই মিনিমাইজ বা ছোট করে ফেলতে পারে, জানবেন আপনার আমার বাড়িতে কিন্তু মহিলারাও আছে, বা আপনার আমার বাড়ির যারা প্রতিবাদীরা আছে তাদের সাথে কি ওরা ব্যবস্থা করবে, এটা মাথায় রাখবেন। ওই জন্যই আজকে আমাদের রাস্তায় নামা, ওই জন্যই আমাদের বেশি বেশি করে প্রতিবাদ করা। যেভাবে সারা রাজ্যে উত্তাল হয়েছিল, এইটাকে ধামাচাপা দেওয়া যায় না। আর আপনারা বলবেন, তৃণমূলের বন্ধুরা বলবে অনেক কথা, আমি আপনাদের বলি, 5 দিন যেভাবে রাজ্য পুলিশের হাতে ছিল, 5 দিনই তো মনে হয় না, 4-5 দিন রাজ্য পুলিশের হাতে ছিল, আপনারা বলুন তো। আর সেই সময় রাজ্য প্রশাসন যে তৎপরতা দেখাচ্ছিল, কারণটা কি ছিল? যদি সঞ্জয় রায় যদি একাই দোষী হতো, তাহলে রাজ্য সরকার অত তৎপরতা দেখাচ্ছিল কেন? এখানে আটকানো সেখানে আটকানো, একে এইরকম এই করছিল কেন? ডাল মে কুছ কালা হয়, সে কালো যেটা আছে সেটা বাঁচার দায়িত্ব যারা আছে, তারা কালোটাকে বেছে পাবলিকের সামনে আর আনছে না, কালোকে না দেখতে পায় সেটাকে সাইড করছে। বলে যে সর্ষে দিয়ে ভূত ভাগাতে হবে, আর সর্ষের মধ্যে যদি ভূত ঢুকে যায় ভাগবে কিভাবে? তো হয়েছে এটাই। আমরা ভাবছিলাম সিবিআইকে দিয়ে সঠিক আমরা আমাদের শাস্তিটা ব্যবস্থা করবে, সেই সিবিআইকে তো কোনো এক দাদা কন্ট্রোল করছে। আর দাদা দিদির যে সুসম্পর্ক আমরা নতুন করে আর বলতে চাই না। তাই আমি আপনাদের বলবো, সময় এসেছে এই বাংলা থেকে দাদা দিদিকে উৎখাত করতে হবে, নাহলে একের পর এক এই ঘটনা ঘটবে। আর তৃণমূলের যে সমস্ত অন্যায়গুলোকে শেল্টার বিজেপি দেবে। শুভেন্দুবাবু অনেক কথা বলবে, কিন্তু বড় বড় চরম যেভাবে অন্যায়গুলো করছে তৃণমূল, তার বিরুদ্ধে একটাও কথা বলবে না। বন্ধুগণ, আমি আমারও ফিরে আসছি এই রক্তদান শিবিরে। খোলা মন এনজিও আমাদেরকে এই কাজে সহযোগিতা করেছে, তাদের যারা কর্মকর্তারা আছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এভাবে এগিয়ে আসতে হবে। আর আজকের এই রক্তদান শিবির থেকে আমি একটা বার্তা দিতে চাই আইএসএফের কর্মী সমর্থকদের কাছে। এই মিডিয়ার মাধ্যমে যে বার্তাটা যাবে, ইউটিউবার থেকে শুরু করে মেন স্ট্রিম যারাই আমার এই বার্তাটা দেবেন, তাদের আমি ধন্যবাদ আগে থেকে দিচ্ছি। রক্ত নিয়ে রাজনৈতিক ভেদাভেদ তৈরি করবেন না। সমাজ ধ্বংসের দিকে এমনি আপনাদের দ্বারাই চলে যাচ্ছে।
আপনারা যা করছেন, সমাজ এমনি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি কিছু আটকানোর। রক্ত নিয়ে হিংসা করবেন না। আমি আজকের এই মঞ্চ থেকে দায়িত্ব নিয়ে বলছি, পার্টির আমি একজন দায়িত্বশীল হিসাবে নদিয়া জেলার এই কল্যাণীর আইএসএফের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আমার বার্তা, যে আপনারা পুরুষরা প্রতি 90 দিন ছাড়া, মহিলারা প্রতি 120 দিন ছাড়া আপনাদের মূল্যবান রক্ত আপনারা রক্তদান শিবিরে দেবেন। এবার এই 90 দিন পরে বা 120 দিন পরে আইএসএফ নাও রক্তদান শিবির করতে পারে। আপনাদের চোখের সামনে যে রক্তদান শিবির হবে সেখানেই গিয়ে আপনারা রক্তদান করবেন। সেটা যদি তৃণমূল পার্টিও করে, আমি আইএসএফ এর নেতা হয়ে, সর্বোচ্চ নেতা হয়ে বলছি আপনাদের কাছে এখানে এসে দাঁড়িয়ে, এখানকার সর্বোচ্চ নেতা হিসাবে, যে আপনারা নির্দ্বিধায় ওই মঞ্চে কেউ রক্ত দেবেন, কারণ আমরা রক্তের কোনো রাজনৈতিক রং দেখতে চাই না। ওরা অন্যায় করলে আমরা ন্যায় করে ওদেরকে জবাবটা দেব। আমরা চাই রক্তে দিয়ে মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে উঠুক, রক্ত দিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ ঘুচুক, রক্ত দিয়ে সৌহার্দ্যের পরিবেশ তৈরি হোক। অনেক সময় আছে তো, এই তো অশোকনগরে আপনাদের পাশেই নবী দিবসকে কেন্দ্র করে রক্তদান শিবির আর জলসার মাহফিল করেছে। তো অনেক মন্দির কমিটি দুর্গা উৎসব পালন করে রক্তদান করে, অনেক শ্মশান কমিটি, অনেক কবরস্থান কমিটি, মসজিদ কমিটি, অনেক এনজিও, যেমন আমাদের এই খোলা মন এনজিও, তো বিভিন্নভাবে যারা যেভাবে রক্তদান শিবির করছে, যে কোনো রাজনৈতিক দল দেখার দরকার নাই। প্রতি 90 দিন ছাড়া ছাড়া আপনার মূল্যবান রক্ত আপনি সামনে ক্যাম্পে দেবেন। আমি এটা আপনাদেরকে আমি অনুরোধ করছি, এটা আপনারা পালন করবেন। যারা আজকে রক্ত দিয়েছেন সেই সমস্ত রক্তযোদ্ধাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন, সম্মান জানাচ্ছি। জাস্ট রক্তযোদ্ধাদের যেতে হবে। আর একটা ঘোষণা আপনাদের জাস্ট আমি করে দেবো, জাস্ট একটা ছোট্ট ঘোষণা। আপনারা জানেন আগামী 21শে জানুয়ারি কলকাতা রাজপথে অর্থাৎ শহীদ মিনার চত্বরে আমরা অধিকার সমাবেশ ডেকেছি। যে অধিকার সমাবেশে আপনাদের উপস্থিতি আমরা আপনাদের কাছে চাইব, যে মানুষের অধিকার নিয়ে, আমরা যেখানে জাতিভিত্তিক জনগণনা, যেখানে দলিত, আদিবাসী, মুসলমান এবং মহিলাদের উপরে যেভাবে দমন পীড়ন অত্যাচার হচ্ছে সেগুলো বন্ধের জন্য এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটা অধিকার সমাবেশ রেখেছি। আপনাদের কাছে আশা করব আপনারা দলবদ্ধভাবে আমাদের অধিকার সমাবেশ এসে সমাবেশকে সফল করবেন। আমি আপনাদের কি বলছো না, অনেক হয়েছে না, আমায় যেতে হবে। তো আপনাদের বলবো, আমি রক্তযোদ্ধার কথা বলে আমি বক্তব্য শেষ করব। আমরা পৃথিবীর, এখন গুগল করলে পাবেন আপনারা, জেমস হ্যারিসন জীবনে এত রক্ত দিয়েছিল, কয়েক লক্ষ শিশুর প্রাণ বেঁচেছে তার রক্তদানের মাধ্যমে। জেমস হ্যারিসন, তিনি কিন্তু প্রথম জীবনে তার রক্তের প্রয়োজন হয়েছিল, তিনি হয়তো মারাও যেতে পারতেন। মানুষজন কিন্তু তাকে রক্ত দিয়ে সহযোগিতা করেছিল। তিনি প্রতিদান স্বরূপ জীবনে এত রক্ত দিয়েছে, কয়েক লক্ষ শিশুর প্রাণ বেঁচেছে। তাহলে রক্ত আমরা দেওয়া নিয়তে আমরা একে অপরের প্রাণ বাঁচাতে পারবো, একে অপরের শারীরিক সুস্থতা যাতে হয় তার ব্যবস্থা করতে পারবো, এবং নিজের স্বাস্থ্যও ভালো থাকবে। আর আজকে আমি আমার এখানে খোলা মন এনজিওকেও ধন্যবাদ জানাবো, এবং সাথে সাথে আমাদের কল্যাণী বিধানসভা কমিটির যারা দায়িত্বশীলরা আছে তাদেরকেও ধন্যবাদ জানাবো। দুটো উদাহরণ দিয়ে আমি বক্তব্য শেষ করব। 12ই জানুয়ারি কোন মহান ব্যক্তির জন্মদিন গিয়েছে এটা বলুন? হ্যাঁ, নাম স্বামী বিবেকানন্দজির জন্মদিন গিয়েছিল। আমরাও পালন করেছিলাম সারা ভারতবর্ষে। 1985 সাল থেকে সম্ভবত, বা 1995, এই 10 বছরটা আমি কনফিউজ হচ্ছে এখন, জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। তো স্বামীজির একটা আমি বাণী আপনাদেরকে শোনাবো। স্বামীজির বাণীর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বাণী আছে। একটা বাণী হচ্ছে, সারাদিন চলার পথে যদি কোনো বাধার সম্মুখীন না হও তাহলে জানবে তুমি ভুল পথে এতদিন চলছো। তো আজকে আমাদের কল্যাণী বিধানসভা কমিটি এটা প্রমাণ করে দিচ্ছে, স্বামীজির সেই অমূল্য আপনার যে 85 সালে হয়েছিল যে বাণী থেকে প্রমাণ করে দিচ্ছে
যে আইএসএফ এর কার্যক্রমে যখন বাধা আসছে, আইএসএফ নিশ্চিতভাবে সেই মহান ব্যক্তির বাণী অনুযায়ী সঠিকভাবে চলছে। এই বাধাকে আমরা ওয়েলকাম করছি, এই বাধাকে আমরা ওয়েলকাম করছি। তবে আমাদের লড়াই হোক, কম্পিটিশন হোক রক্তদাতা নিয়ে, না আটকে আমাদের মঞ্চে 100 জন আসলে দুদিন পরে তৃণমূল করুক, সেখানে 101 জনের ব্যবস্থা করুক তৃণমূল, তারপরে বিজেপি করুক 102 এর ব্যবস্থা করুক, তারপরে দরকার হলে আবার আইএসএফ করবে 150 টার্গেট নেবে। এই কম্পিটিশন আসলে মানুষ উপকৃত হবে। এই কম্পিটিশনে আমরা পারছি না, অন্যকে ধরে নামানোর চেষ্টা করছি। আমি তো ভাঙড় বিধানসভাতে দায়িত্ব নিয়ে ভাঙড়ের মানুষকে নিয়ে, যে ভাঙড়কে খুন গুলি বোম হিসাবে দেখানো হয়, সেই ভাঙড় এখন দেখাচ্ছে কি রক্তদাতার গঞ্জ হিসাবে দেখাচ্ছে, ডোনারদের ওখানে ফ্যাক্টরি হিসাবে দেখাচ্ছে। সেই ভাঙড়ে 3567 জন একদিনে এক জায়গায় এক ভেন্যুতে রক্ত দিয়েছে, যেটা পশ্চিমবাংলার রেকর্ড হয়ে আছে। তো এই কম্পিটিশনটা হোক না আমাদের মধ্যে, এই কম্পিটিশন আমরা পারছি না। এর পরিবর্তে আমরা কি করছি, অন্যের ধরে তাকে আটকানোর চেষ্টা করছি। আর একটা যেটা উদাহরণের কথা বলছি, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছে? হ্যাঁ, নাম এর বড় কার্ল ল্যান্ডস্টাইনার। কার্ল ল্যান্ডস্টাইনার এনার সম্ভবত নাম। উনি 1901 সালে রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন। তার এই আবিষ্কারের জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। কত সালে নোবেল প্রাইজ পেয়েছিল জানেন? 1929 না হলে 30। মাথায় অনেক চাপ পড়ে যাচ্ছে, সব লোড নিতে পারছি না, এবার ট্যাব নিয়ে ঘুরতে হবে, ট্যাবে দেখে দেখে বলতে হবে। 1929 বা 30। তাহলে ভাবুন, যে মহান কাজটা তিনি করেছিলেন সেটা 1901 সালে তিনি রক্তের গ্রুপ আবিষ্কার করলেন। আর তিনি পুরস্কৃত হলেন কত বছর পরে? প্রায় 29 বছর পরে তিনি পুরস্কৃত হলেন। তাই আমি আপনাদের বলবো, আজকে একটা ন্যায়ের গাছ লাগান। আপনারা আজকে সত্যকে বপন করুন, এর ফলটা আগামী দিনে আপনি পাবেন পাবেন পাবেন। চাই সেটা 10 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 2026 হতে পারে বা 2036 হতে পারে, ফল আপনি পাবেন। আপনার কাজ হবে ন্যায়ের গাছটাকে আপনাকে রক্ষণাবেক্ষণ করা। যদি 29 বছর পরে তিনাকে নোবেল পুরস্কারে পুরস্কৃত করতে পারে নোবেল কমিটি, তাহলে আমাদের এই আজকের এই রক্তদান শিবিরের সাফল্যকে মূল্যায়ন করবে এখানকার মানুষ। আজ না হলেও কাল, আমার একটা বিশ্বাস, মানুষই মূল্যায়ন করবে, মানুষই সার্টিফিকেট দেবে আপনাকে। কোনো তোলাবাজ নেতার সার্টিফিকেট প্রয়োজন নাই আপনাদেরকে। খেটে খাওয়া মানুষের সার্টিফিকেটের দরকার, শ্রমজীবী মানুষের সার্টিফিকেটের দরকার। কল্যাণী যে স্পেশাল ইকোনমিক জোন হয়েছে, ওখানে ডেভেলপমেন্ট হচ্ছে না, ওখানকার ডেভেলপমেন্ট করা দরকার। ওখানকার যারা কাজ করে, ডেলেবার যারা, ওটাকে যারা টিকিয়ে রেখেছে, যারা রাস্তাঘাট তৈরি করছে, শ্রম দিয়ে তৈরি করেছে, সেই সমস্ত মানুষের সার্টিফিকেট আমাদের প্রয়োজন। কোনো তোলাবাজ নেতাদের সার্টিফিকেট আমাদের লাগবে না। বন্ধুগণ, আপনাদের বলবো, আপনাদের ধন্যবাদ জানাবো যে আপনারা এই ধরনের বাধাকে উপেক্ষা করে আপনারা যে বেরিয়ে এসেছেন, আপনাদেরকে স্যালুট জানাই। আপনাদের বেরিয়ে আসা, আপনাদের রক্তদান করা দেখে আমার লড়াইয়ে আরো বেশি শক্তি যোগাচ্ছে, আরো বেশি লড়াই করে নিতে পারবো আপনাদের জন্য। আপনাদের বলি, এই বলে আমি বক্তব্য শেষ করছি। যারা রক্ত দিতে বাকি আছে, এখনো রক্ত দেওয়া চলছে, আপনারা রক্ত দিন। কারণ রক্ত দিলে অন্যের যেমন স্বাস্থ্য ভালো থাকবে, আপনারও কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে। মেডিকেল সায়েন্স বলছে এই মুহূর্তে